আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল ফেরদৌস নীরা, অরিত্রীর এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমাদের আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে এ উপলক্ষে আমাদের আজকে একটি লাইভ সেশনের আয়োজন করা হয়েছে। আমাদের গেস্ট হিসেবে আছেন ইমন স্যার। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আচ্ছা, আমার ভালো নাম হচ্ছে আব্দুল কাদের ইবনে কামাল। সবাই ইমন নামে চিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আমি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছি। আর আমার ডক্টরেট ইউনিভার্সিটি অফ বার্মিংহাম থেকে ডক্টরেট করা। সো রিসেন্টলি কাজ করতেছি প্লাস্টিক পলিউশন রিমিডিয়েশন নিয়ে মোস্টলি। সো ইন শর্ট আমার বিবলিওগ্রাফি এটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমাদের হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে রিডিউসিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফর এ গ্রিনার ফিউচার। এটা হচ্ছে আজকে আমাদের লাইভ সেশনের টপিক, যেহেতু আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে। তো আমরা হচ্ছে এই বিষয় নিয়েই শুরু করব যে আমাদের যে প্লাস্টিক ফ্রি জুলাই চলছে এটা, যদিও আজকে স্পেসিফিকলি প্লাস্টিক ফ্রি ডে, এরপরেও কিন্তু সম্পূর্ণ জুলাই মাসটা হচ্ছে আমরা প্লাস্টিক ফ্রি জুলাই বলি। তো প্লাস্টিক মুক্ত জুলাই কি এবং এটি কিভাবে শুরু হলো এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আপনারা হয়তো বা অনেকেই জানবেন যে আপনি রেবেকা পোলেস নামে একজন ভদ্রমহিলা, উনি উনি ফার্স্ট স্টার্ট করে এটা 2011 সালে। তো ওনার মুভমেন্টটা খুবই ছোট ছিল। ওনাদের মাত্র 40 জন মানুষ নিয়ে ওনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং সার্কেল নিয়ে ওনারা স্টার্ট করে যে অ্যাটলিস্ট একটা মাস তারা চায় যে প্লাস্টিক ফ্রি শব্দ তারা বলেনি, তারা বলছে যে যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারা কিভাবে অ্যাভয়েড করতে পারবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স এর মধ্যে যদি আমরা বলি যে আমরা এভরিডে বাজারে ব্যাগ যদি আমরা নিই, তারপরে হচ্ছে ওয়ান টাইম ইউজ কাপ, ওয়ান টাইম ইউজ এনি ওয়ান টাইম ইউজ স্ট্র, সো দোজ আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স। সো এটাকে তারা এক মাসের জন্য চাচ্ছে যে তারা অ্যাভয়েড করতে, এবং আস্তে আস্তে দেখা যায় যে একটা সার্টেন টাইম যাওয়ার পরে তাদের মুভমেন্টের সাথে অনেকেই যোগ হয়। তারপরে তারা এটা অনলাইনে নিয়ে আসে। অনলাইন মুভমেন্টে এখন মিলিয়নস অফ পিপল আর দেয়ার, এবং প্রতিনিয়ত এই পিপলের নাম্বার বাড়তেছে, এবং একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে জাতিসংঘ ইউনাইটেড নেশনসও তাদেরকে অ্যাকনোলেজ করে, স্পেশালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে সেকশনটা আছে তাদেরকে অ্যাকনোলেজ করে, এবং তারা অ্যাওয়ার্ডও পায়। এরপর থেকে মোস্টলি প্লাস্টিক ফ্রি জুলাই যে মুভমেন্ট, এটা খুব তোড়জোড় আকারে শুরু হয়। স্যার, তো থ্যাংক ইউ সো মাচ। জি, মানে এইভাবে আমাদের প্লাস্টিক ফ্রি জুলাইটা শুরু হলো। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে প্লাস্টিক দূষণের বৃহত্তম পরিবেশগত প্রভাব রয়েছে। আহ, এই যে প্রভাবগুলো, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে কিভাবে কমাতে পারি। ব্যক্তিগত স্টেজ থেকে যদি আমি মনে করি যে এখন এটা কমপ্লিটলি এটা এটা খুব সায়েন্টিফিক কিছু না, বাট এটা হচ্ছে উইলিংনেস এর ব্যাপার, যে আমি আমার উইলিংনেসটা কিরকম শো করতেছি। সেটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে যদি আমরা কিন্তু প্রতিনিয়ত সেভ করতেছি, স্পেশালি বাংলাদেশে। মানে আমার মানে বিভিন্ন কাজের সুবাদে বাইরেও লাইভ দেখা হলো, এখানেও দেখা হচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু দেখি যেমন হচ্ছে যে আমরা কিন্তু পেট বোতল যেটা যেটা আপনি বলেন যে আমরা যদি সকল ভাষায় যদি কোকের বোতলই বলি, প্লাস্টিকের বোতল যেটা মানে পিইটি বোতল, এটা কিন্তু আমরা বাসাতে ইউজ করতেছি। মানে যখন পানি আমরা রিফিল করে ফ্রিজে রাখতেছি, আমরা পানি খাচ্ছি, আবার আমরা বাইরে নিয়ে যাচ্ছি। স্বাস্থ্যগত ঝুঁকি বা কতটুকু আছে সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি না, কারণ এটা একটু ডিফারেন্ট টপিকস একটা। তারপরে দেখেন আমরা যে ফ্রিজে যে মাংস রাখি, আমরা কিন্তু বাইরের দেশগুলোর মতো আমরা এরকম ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করতেছি না, আমরা কিন্তু নর্মাল পলিথিনে করে রেখে দিচ্ছি। আমি স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আবারও কথা বলতেছি না, আমি বলছি যে আমরা কিভাবে রিডিউস করতেছি। আমরা কিন্তু অলরেডি ইন প্র্যাকটিস, বাট আমাদের সিস্টেমেটিক ওয়েতে আমরা আসিনি এখনো। সিস্টেমেটিক ওয়েতে যদি এভাবে বলি, যেমন আপনি যদি ইউকের বাজারে যান বা জাপানের বাজারে যান, বা আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোথাও যান, আপনি যে পলিথিন ব্যাগটা কিনবেন সেটা কিন্তু সেটার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে। তখন কি হবে, যখন আপনি দেখতেছেন যে আপনি একটা জায়গায় 10 টাকা ব্যাগ লাগতেছে, তখন আপনি কিন্তু অলওয়েজ চিন্তা করবেন যে আমার পকেট থেকে যদি 1 পাউন্ড 2 পাউন্ড বা $1 বের হয়ে যায়, এতে বাসা থেকে নিয়ে যাওয়াই ভালো। এটা কিন্তু গভর্নমেন্ট থেকে তাদের উপর চাপ প্রয়োগ করছে, কিন্তু ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেকেই এটা নিচ্ছে। কিন্তু আমাদের দেশেও কিন্তু এখনো অনেক সচেতন ব্যক্তি আছে যারা এখনো সেই পুরোনো বাজারে ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজারে বড় ব্যাগ কিনা চাইতে তারা মনে করে বাসা থেকে নিয়ে যায়। যেমন আমাদের বাসায় যেটা হয় যে প্রত্যেকটা জিন্সের প্যান্ট যা থাকে সবগুলি কিন্তু আমাদের বাজারে ব্যাগে কনভার্ট হয়ে যায়। সো আই থিঙ্ক এটা একটা এক্সাম্পল হতে পারে মাত্র। সো ইনিশিয়ালি এটা একটা এক্সাম্পল। তারপর যদি আপনি বলেন যে অনেক সময় আমরা গাছ গাছ ছোট ছোট চারা গাছ করার জন্য পেট বোতলগুলো ইউজ করে, তারপরে ওখানে এভাবেই আমরা কিন্তু আস্তে 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 আমরা কিন্তু এই মেইন যে নির্ভরশীলতাটা কমায় আনতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু একটু মানে ব্যাক থেকে যাই।
প্লাস্টিককে কিন্তু ধরে নেওয়া হয়েছিল যে প্লাস্টিক পরিবেশের জন্য উপকার হবে, কারণ প্লাস্টিক আসার পর যখন প্লাস্টিক উৎপন্ন করা শুরু হয় বা উৎপাদন শুরু হয়, তখন ধরে নেওয়া হয়েছিল যে পৃথিবীতে যত গাছ কাটা যাচ্ছে এই প্লাস্টিকের কারণে এই গাছ কাটা যাবে না। তো সিমিলারলি কিন্তু এখন কিন্তু ওই স্টেজে আমরা নাই, এখন কিন্তু আমরা সেই মাইডাসের সেই গোল্ড টাচের মতো অবস্থা আমাদের, এখন প্লাস্টিক ইজ এভরিওয়্যার। সো এখনই আমাদের সুযোগ এবং এখনই আমাদের সময় টু টেক ইনিশিয়েটিভ, আমরা কিভাবে আমাদের এভরিডে লাইফে প্লাস্টিকের ইউজ কমাতে পারবো। আর আমি আবারও বলি, সেটা হচ্ছে যে প্লাস্টিককে বন্ধ করতে পারবো না আমরা, কারণ এই যে আপনার সাথে ল্যাপটপে কথা বলতেছি, আমি যে চেয়ারে বসে আছি বা আমি যে মোবাইল ইউজ করতেছি, এভরিওয়্যার ইজ প্লাস্টিক। সো প্লাস্টিক স্টপ করা ইজ নট পসিবল, বাট এটাকে আমাদের সাস্টেনেবলি কিভাবে ইউজ করব বা আমরা কিভাবে আমাদের এভরিডে লাইফে ইউজ করবো এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে কিভাবে আমরা সরে যেতে পারবো, সেটাই আমাদের মেইন টার্গেট। স্যার আসলে আমাদের পক্ষে তো সম্ভব না প্লাস্টিক একদমই না বলা, আমরা আস্তে এক্স্যাক্টলি। আস্তে কমাতে পারবো এই আর কি। আচ্ছা স্যার, আমাদের যে পরবর্তী কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে একক ব্যবহৃত প্লাস্টিকের কিছু উদ্ভাবনীমূলক বিকল্প আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন, বা হচ্ছে এই যে ব্যবসা বা কর্পোরেট সেক্টর গুলো কিভাবে আমাদের এই বিকল্প প্লাস্টিক পণ্য ব্যবহার করতে সাহায্য করতে পারে। আসলে কর্পোরেট বলতে আমি তো আপনাকে যেটা বলি যে প্রত্যেকটা অর্গানাইজেশনের সিএসআর আছে। সিএসআর এর পার্টে তারা যদি নিজেদের অর্গানাইজেশনটা করে, যেমন তারা কিন্তু এভরিডে তারা লাঞ্চ বক্স ইউজ করছে লাঞ্চ খাওয়ার জন্য। তো এখানে কিন্তু এখন কিন্তু অলরেডি বাজারে আমাদের কিন্তু রেডিলি অ্যাভেলেবেল ন্যাচারাল পলিমার থেকে, সে ফর এক্সাম্পল আমাদের যে নারকেলের ছোবা, অথবা আপনি যদি বলেন যে তাল গাছের যেই বার্ক, অথবা আপনি সুপারি গাছের বার্ক, এগুলোকে কিন্তু অলরেডি আমাদের বাজারে বেশ ম্যাটেরিয়াল রয়েছে যেগুলোতে আমরা খেতে পারি। তো তাদের উচিত এগুলোতে আগে আসে এবং এগুলোকে পেট্রোনাইজ করা। ইন অ্যাডিশন টু দ্যাট, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের যে এভরিডে ইউজে আমরা যে গ্লাস ব্যবহার করি, বা আমরা যে আমরা যদি এভাবে না যে কাগজের গ্লাস ইউজ করতে পারি আমরা, যেগুলো আমাদের পরবর্তী নেচারের জন্য খারাপ না, ভালো। তো আমরা কিন্তু এভরিডে যদি আমরা এভাবে ফিরে আসি তাহলে কিন্তু পসিবল। আমি আপনাকে সে ফর এক্সাম্পল এক ছোট্ট এক্সাম্পল দিই। আপনি ছোট ছিলেন কিনা জানি না, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাংলাদেশে কোক, ফান্টা, সেভেন আপ, স্প্রাইটের বোতল মানে কাঁচের বোতল। তো এবং এখন দেখেন সব পেট বোতল হয়ে গেছে প্লাস্টিকের, এবং ওটা কিন্তু খুব যে খারাপ ছিল তা কিন্তু না। তো আমরা অলরেডি আমরা সব চেঞ্জ করে ফেলি, শিফট হয়ে যাই খুব তাড়াতাড়ি। এই শিফটিংটা মানে স্লোলি হওয়া ভালো। আর আমরা দেখা যায় যে আরেকটা জিনিস আপনাকে যেটা বললাম যে আমরা খুব হুট করে কোনো একটা নতুন কিছু দেখে খুব তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাই, যেমন মেলামাইন। লাস্ট ফিউ ডেকেডস, 1 decades ago মেলামাইন মানে প্রত্যেকটা বাসায় মেলামাইনের প্লেট থাকবে না, এটা তো হতে পারে না। কিন্তু মেলামাইন পরে দেখা গেল খারাপ। তো একটা কোনো কিছু নতুন কিছু অ্যাডাপ্ট করার আগে আমাদের একটু রোয়েশ হয়ে অ্যাডাপ্ট করতে হবে বা রোয়েশ হয়ে অ্যাকসেপ্ট করতে হবে, দেন আমরা একটা প্রসপেক্টে দেখতে পারবো ফিউচারে কি হয়। সো আমাদের উচিত এই প্রত্যেকটা ডে আমরা যে এভরিডে ইউজ করি, যেমন আমরা যদি ওয়ান টাইম যে জিনিসগুলো ইউজ করি, এগুলো মোর অর লেস রিসাইকেলেবল বা রিনিউয়েবল হওয়াটা বেটার। আমরা ভেজিটেশন থেকে যদি আমরা পাই সেই ক্ষেত্রে যে বলতে হয় না, কোন একটা বিরিয়ানির পুরান ঢাকা একটা বিরিয়ানির দোকান আছে যেখানে কলা পাতায় দেওয়া হয় খাবার, স্যার কাঁঠাল পাতা ইয়ে করে করা হয়। সো এটা কিন্তু এটা যে ট্রেডিশনাল হলো, বাট এটা কিন্তু অল্টারনেটিভ। ওটা খাওয়া যাচ্ছে না তা না, আমরা কিন্তু ওখানে যে ভিড় লাইনে ধরে খাচ্ছি। সো উই হ্যাভ টু থিঙ্ক কেয়ারফুলি যে আমরা কি চাচ্ছি আর কি চাচ্ছি না। আর এছাড়া আমাদের পাট, মানে এটা তো আনবিলিভেবল, মানে আমাদের গড গিফটেড। যদি পাটের কথা বলি, মানে আপনি ব্যবহার কই পাবেন না, আপনি বিএমডব্লিউ গাড়ি থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করা যেতে পারে, কারণ এটা রিইনফোর্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়। সো আমাদের এই পাট চাষকে উদ্বুদ্ধ করতে হবে এবং এটাকে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে ন্যাচারাল ফাইবার হিসেবে। জি স্যার, মানে আমরা যদি হচ্ছে আমাদের অফিস বা কর্পোরেট সেক্টরের টিফিনে যে দিচ্ছে এইখানে হচ্ছে যদি এই আমি তো জিনিসগুলো জাস্ট একটা এক্সাম্পল বললাম, যেমন আপনাকে আমি বলি যে অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটি গুলিতে আমি দেখতেছি যে এখন বিভিন্ন প্রোগ্রাম চলতেছে, তো ওখানে জুটের ব্যাগ দিচ্ছে। তার মানে আগে কি দেওয়া হতো, একটা প্লাস্টিকের ফোল্ডার দেওয়া হতো। এখন প্লাস্টিকের ফোল্ডার না ইউজ করে আপনি জুট ফোল্ডার ইউজ করতে পারেন, ব্যাম্বু ফোল্ডার ইউজ করতে পারেন, আপনি যেটা মেটার মনে করেন, কারণ আপনি তো শিক্ষিত, আপনাকে তো এটা শিখা দেওয়ার কিছু নেই। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ফর দ্য এনভায়রনমেন্ট। সো কর্পোরেটস হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি ইন দিস রিগার্ড। স্যার থ্যাংক ইউ সো মাচ, মানে এত ভালো মতন আমাদের আমরা কিভাবে এটা ইউজ কমাতে পারি এই সম্পর্কে বলার জন্য। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে এবার যে প্লাস্টিক ফ্রি জুলাই, যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে এর অল্টারনেটিভ ব্যবহার উদ্বুদ্ধ করি বা করছে, এই আপনি যদি এই সম্পর্কে একটু আপনার মতামত দিতেন যে আমরা প্লাস্টিক ব্যাগ
ইউজ না করে অল্টারনেটিভ ব্যাগ ইউজ করব, যেটা একটু আগে বললেন যে জিন্সের প্যান্ট দিয়ে আমরা না, না, হচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো, প্লাস্টিক ব্যাগ আমরা অ্যাভয়েড করতে পারবো আমি 100% শিওর না, বাট আমরা রিডিউস করতে পারবো অ্যামাউন্টটা। যেমন আপনি যদি ব্যাগ ক্যারি করেন, প্লিজ আপনার ব্যাগে এক্সট্রা 2টা প্লাস্টিক ব্যাগ রাখেন। আপনাকে বলতেছি না আমি যে জুটের ব্যাগ রাখতে হবে। আপনি বাসায় যে ব্যাগটা ফেলে দিচ্ছিলেন, ওটা না ফেলে আপনি একটা ব্যাগে রাখেন। যখন এটাকে আবার আপনি কোনো কিছু কিনবেন, তাকে বলেন, স্টপ, আমার কাছে ব্যাগ আছে, তুমি আমার ব্যাগটা দাও। এখানে কিন্তু আপনি দেখলেন যে মানে আমরা যদি রিসোর্স রিকভারি বলি আমরা এইভাবে, যে আমরা কিন্তু কম মাত্রায় ব্যবহার করতে পারবো, তাহলে হয়ে যাবে যে আপনি এই সে ফর এক্সাম্পল এক হালি ডিম কিনতে গেলেন আপনি অফিস থেকে ফেরার পথে, যে আপনি 1 ডজন ডিম কিনে আনবেন, কিন্তু আপনার ব্যাগে যদি একটা প্লাস্টিকের ব্যাগও থাকে, মানে আমি জুট বা অল্টারনেটিভ ব্যাগের কথা নাই বলতেছি, যদি প্লাস্টিকের ব্যাগও থাকে, তাহলে আপনি তাকে ওটা দিয়ে বলেন আমাকে ডিমটা এটার মধ্যে দাও, তাহলে ও যে নতুন ব্যাগটা দিত সেটা কিন্তু আর নেচারে আসলো না, একটা সেভ হলো। তো এভরিডে যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি একটু সচেতন হয়ে যায়, না আমার ব্যাগে আমি একটা এক্সট্রা ব্যাগ ক্যারি করি, অথবা আমার পার্সে আমি একটা এক্সট্রা ব্যাগ ক্যারি করি, কারণ ওই ব্যাগগুলি খুব থিন। আর আপনি যদি কোনোভাবে আপনি বায়োডিগ্রেডেবল ব্যাগ ইউজ করতে পারেন, তো আলহামদুলিল্লাহ, দ্যাটস দ্য বেস্ট ওয়ান। সো উই হ্যাভ টু ট্রাই ইন আওয়ার পয়েন্ট। আর সবসময় বলবো যে জুট আমাদের ব্লেসিং বাংলাদেশের জন্য। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, এবং আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের ইউজ করতে হবে। অনেক সময় আমরা বলি যে না, ময়লা হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের অল্টারনেট থাকে না, যদি লিকুইড কিছু ক্যারি করি, বাট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই জুটের ব্যাগটা ক্যারি করতে পারি। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। জি স্যার, অবশ্যই আমরা হচ্ছে হয়তো আমরা অনেকে ভাবি যে আমি একটা ব্যাগ যদি ক্যারি না করি কি হবে, একজন কি হবে, বাট আই থিঙ্ক যে আমরা আপনি ডিসকানেক্টেড। হ্যালো, 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 আপনি সরি ডিসকানেক্টেড। স্যার। জি জি, একটু নেট প্রবলেম করেছে, না, সরি না, স্যার। হতে পারে। ওকে স্যার, আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় হয়তো বা ভাবি যে হচ্ছে আমি একা চেঞ্জ হইলে তো হচ্ছে না, আমি একটা প্লাস্টিকের ব্যাগ যদি ইউজ না করি তাহলে কি হবে, বাট দিন শেষে ছোট ছোট জিনিসই একটা বড় জায়গায় যে পৌঁছায়, যেমন আমরা ওই যে করেছি। যেমন আমি আপনাকে বলি যে প্লাস্টিক ফ্রি জুলাই, সামওয়ান সামওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড 2011 সালে এটা শুরু করছে, সে তার পরিবার নিয়ে, আর নাও এটা পৃথিবী ব্যাপী। তো আপনার যদি ওই চেঞ্জটা থাকে, সে ফর এক্সাম্পল আমি বলি যেটা হচ্ছে যে আপনি এমন একটা পজিশনে আছেন, যেই হন না কেন আপনি, কেউ না কেউ আপনাকে ফলো করতেছে, কেউ না কেউ আপনাকে অ্যাডমায়ার করতেছে। সো আপনার যেই ব্যবহৃত স্টাইল বা আপনার লাইফ স্টাইল, এটা আপনাকে হেল্প করবে আরেকজনকে উদ্বুদ্ধ করতে। সো আপনি শুরু করেন, তাহলে দেখবেন না আরো দুজন শুরু করতেছে। এক্স্যাক্টলি স্যার, ইনশাল্লাহ আমরা আরো ভালো মতন জিনিসগুলো চেষ্টা করব, নিজেদের ইন্ড থেকে চেষ্টা করব, যাতে পরবর্তী প্রজন্ম বা সবাই এই জিনিসগুলো সম্পর্কে আরো বেশি সচেতন হয়। আমি যদি আমার পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে বর্তমানে আমরা স্কুলে যে শিক্ষা ব্যবস্থায় যে নানান পরিবর্তন এসেছে দেখছি, তার মধ্যে হচ্ছে হাতে তৈরি জিনিসের অনেক মূল্য দেওয়া হচ্ছে, মানে অনেক ভ্যালু দেওয়া হচ্ছে, যে বিভিন্ন প্রজেক্ট ও প্রেজেন্টেশনের মধ্যে আর কি এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো যে স্কুলের শিক্ষার্থীদের প্লাস্টিকের ব্যবহার কমানোর দিকে কি কার্যকরী ভূমিকা রাখতে পারে, যদি হচ্ছে আমি স্কুল আমি তো থেকে বা সরকার থেকে এরকম? ডেফিনেটলি বলবো যে এখন তো যেহেতু সৃজনশীল বলি, অথবা আমরা যদি বলি যে বাচ্চারা এখন স্টেমের আওতায় যে কাজগুলি করতেছে, তো ওদের আমার মনে হয় যে স্টেমের একটা পার্ট হিসেবে যদি আমরা রিসাইক্লিংটাকে অ্যাড করতে পারি, বা আমরা যদি বলি যে না, রিসাইক্লিংটা ওরা শিখবে, তাহলে কিন্তু একটা জেনারেশন এভাবে ডেভেলপ হয়। আমাদের কিন্তু আমি আবারও বলবো যে আপনি যখন আপনার এজ যখন আপনি 10-এর উপরে হয়ে যাবে, তখন আপনার শেখাটা কিন্তু আপনাকে ডিফিকাল্ট। কিন্তু আপনার বয়স যখন 10 একটা বাচ্চার, তাকে আপনি যেভাবে মোল্ড করবেন সে কিন্তু ওভাবেই হবে। সে যদি ছোটবেলা থেকেই শিখে যে না, প্লাস্টিক একটা প্রবলেম, এবং এটা থেকে আমরা বিভিন্নভাবে নিজেকে সেভ করতে পারি বা আমাদের পৃথিবীকে, তাহলে ওরা কিন্তু ওদের ফুল লাইফে কন্টিনিউ করবে। কিন্তু আমার কাছে ক্ষেত্রে যদি বলেন, আমাকে যদি আপনি নতুন কিছু ইন্ট্রোডিউস করাতে চান, আমার ব্রেন থিঙ্ক করবে ওকে, এটা হলে কি হয়, এটা হলে কি হয়, এটা কেন করবো, এটা তো প্রয়োজন নাই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা ওটাকে শিখেই যদি বড় হয়, তাহলে ওরা আগায় যেতে পারবে। তো আমার মনে হয় যে আমাদের কারিকুলামে অবশ্যই রিসাইক্লিং অথবা প্লাস্টিকের যে ভয়াবহতা, অথবা প্লাস্টিক কিভাবে আমরা
এর থেকে দূরে সরতে পারবো, বা আমরা অল্টারনেটিভ কি ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো, তো এটা আমার মনে হয় চলে আসা উচিত। যদি টেক্সট বুকে নাও থাকে, স্কুলগুলির উচিত হচ্ছে এগুলোকে ইম্পোজ করা। এক্স্যাক্টলি স্যার, যেমন হচ্ছে আমাদের একটি প্লাস্টিক অ্যাওয়ারনেস বোর্ড যে জিনিসটা, এটা যদি আমরা হচ্ছে স্কুলগুলোতে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, লাইক যে কোন প্লাস্টিক কত বছর হচ্ছে সাস্টেন করে আমাদের এনভায়রনমেন্টে, এই জিনিসগুলো হয়তো বা বাচ্চাদের আরো বেশি হচ্ছে অ্যাওয়ারনেস রেজ আরো করবে। একটা মজার জিনিস আছে কি, আমি যেটা একটু রিভার্সলি চিন্তা করি, সেটা হলো যে আপনি যদি ওয়েস্ট প্লাস্টিকের ভ্যালুয়েশনটা ওদেরকে বুঝাইতে পারেন। যেমন আপনি কিন্তু দেখবেন যে আপনি যদি রাস্তায় ধরেন আপনি কোকের একটা বোতল খাচ্ছেন, কিন্তু আপনি নিজের অজান্তে কোকের বোতলটা রাস্তায় ফেলে দিচ্ছেন, আপনি একটু পরে ঘুরে এসে দেখবেন বোতলটা নাই। তার মানে এটা কিন্তু ভ্যালু অ্যাডেড প্লাস্টিক, তার মানে এটা একটা ভ্যালু আছে, ভ্যালু চেইন আছে, আমার ধারণা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে শুধুমাত্র যদি পলিথিনটা বাদ দেন, সবগুলি কিন্তু রিসাইক্লারদের কাছে খুব ভ্যালুয়েবল আছে। সো স্কুলগুলি যদি ইন্ট্রোডিউস করে যে না, তোমাদের প্লাস্টিকগুলিকে তোমরা এক জায়গায় রাখো, তাহলে স্কুলগুলো বেনিফিট হবে, কারণ ওটা একটা সেলিং প্রোডাক্ট আছে, সেলিং প্রাইস আছে। সো আমার মনে হয় এই ভ্যালুয়েশনটা, মানে ওয়েস্ট প্লাস্টিক মানে যে শুধুই ওয়েস্ট প্লাস্টিক তা না, এটা কিন্তু ওয়েস্ট রিসোর্স হিসেবে ইউজ করা যাবে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের মাথায় আস্তে 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 নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, যে প্লাস্টিকটা যেটা আমার ওয়েস্ট, সেটাকে আমি কিভাবে এটাকে মানে রিসোর্স হিসেবে ইউজ করতে পারি। জি স্যার, অবশ্যই। আশা করছি যদি আমাদের লাইফটি কোনো স্কুলের শিক্ষক বা অন্য কেউ দেখে, সেক্ষেত্রে অবশ্যই তারা জিনিসটা নিয়ে সচেতন হবে। আর হচ্ছে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের অর্গানাইজেশনের থ্রুতে হচ্ছে আমরা বিভিন্ন স্কুলে রিচ করার। অলরেডি আমরা আদিবাসী কয়েকটা স্কুলে কাজ করছি প্লাস্টিক অ্যাওয়ারনেস নিয়ে, কারণ অ্যাওয়ারনেস আমরা যদি অ্যাওয়ার হই তখনই হয়তো বা এই জিনিসটা আমরা আরো কমাতে পারবো। তো এইটা আমি যদি স্যার আমাদের পরবর্তী কোশ্চেনে যাই, যে প্লাস্টিক ফ্রি জুলাই আরো বেশি লোকেরা অংশগ্রহণ করবে প্লাস্টিক ফ্রি জুলাই, আমরা এটা কিভাবে তাদের উৎসাহিত করতে পারি? উৎসাহ অ্যাওয়ারনেস তো আসলে আপনি একজনকে বলবেন, আরেকজনকে বলবে, দিস ইজ এ ওয়ে অফ অ্যাওয়ারনেস। আর প্লাস্টিক ফ্রি জুলাই যদি আপনি বলেন, তাহলে হচ্ছে যতটুকু ইমেল সার্কুলেশন আপনার করা সম্ভব প্লাস্টিক ফ্রি জুলাই সম্বন্ধে, আমার মনে হয় এটা একটা নাওএডেজ একটা ওয়ে হইতে পারে। অথবা আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়া কুড বি এ ভ্যালু ভেরি গুড টুল ফর দিস। আর আপনাকে আগে বলতে হবে যে যারা প্লাস্টিক ফ্রি জুলাইতে মানে এটাকে ওই ক্যাম্পেইনে থাকবে, তাদেরকে ওদের ওয়েবসাইটে যে অ্যাটলিস্ট ইনিশিয়ালি তাদের লগ ইন করতে হবে, তাহলে যে কতজন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটাতে ইনভলভ আছে সেটা দেখা যাবে। তো আমি বলবো যে আপনাদের অর্গানাইজেশনে যারা আছে, তারা অবশ্যই এই ওয়েবসাইটে যে আপনাদের নিজেদের এন্ট্রান্সটা, যে না আমি চেষ্টা করতেছি জুলাই মাসে আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবো না, মানে প্লেস করা আর কি, যে হ্যাঁ আমি চাচ্ছি। সো এই তাহলে দেখবেন যে ওদের ওয়েবসাইটটাও নাম্বার অফ পিপলটা বাড়বে, এটা আরো মানুষের কাছে পৌঁছে যাবে। আস্তে 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 প্লাস্টিক ফ্রি জুলাই এটা আই বিলিভ যে প্লাস্টিক ফ্রি ইয়ারে পরিণত হবে ইন সাম ডে, মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি। ইনশাল্লাহ আমরা তো করবোই, পাশাপাশি আপনারা যারা দেখছেন তারাও অবশ্যই চেষ্টা করবেন সাইন ইন করতে, যাতে হচ্ছে এর নাম্বারটা আরো বেশি বাড়ে আর আমরা আরো বেশি অ্যাওয়ারনেস রেজ করতে পারি। স্যার, আমরা যদি হচ্ছে পরবর্তীতে একটি কোশ্চেনে যাই, সেটা হচ্ছে যে আহ, আমাদের হচ্ছে ইতোমধ্যে যে শহরগুলো আছে, যে শহরগুলোতে কিন্তু অনেক বেশি হচ্ছে প্লাস্টিকের ইউজ দেখতে পাচ্ছি, আসলে গ্রামেও এখন অনেক বেশি প্লাস্টিকের ইউজ হচ্ছে, বাট মেন ফ্যাক্ট হচ্ছে শহরগুলোতে অনেক ডাস্টবিন আছে। তো এই জিনিসগুলো আমাদের চোখে বেশি পড়ছে। তো এই শহরগুলোতে আমরা প্লাস্টিক মুক্ত করতে পারি কিভাবে? অ্যাকচুয়ালি প্লাস্টিক মুক্ত না, আমরা এটা কমাতে পারি কিভাবে? আসলে মানে বিষয়টা হচ্ছে এরকম হবে যে আমরা যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে প্লাস্টিকগুলি আমরা রাস্তায় দেখতেছি, বা ডাস্টবিনে দেখতেছি, বা রাস্তার পাশে পড়ে থাকতে দেখতেছি, এটা কিন্তু মোস্টলি হচ্ছে আপনার এলডিপি, মানে আপনার পাতলা পলিথিন জাতীয়, অথবা চিপসের প্যাকেট, না? আমরা এই ধরনের কিছু দেখতেছি না? তো আমরা যদি এই চিপসের প্যাকেট বলেন, বা বিস্কিটের প্যাকেট বলেন, বা মানে এই কুকিজের প্যাকেটটা বলেন, আপনি খেয়াল করছেন কিনা জানি না, বাংলাদেশে একটা সময় ছিল যখন বিস্কিটগুলি কাগজের প্যাকেটে মোড়ানো থাকতো। হ্যাঁ, কাগজের প্যাকেটে মোড়ানো থাকলে বিস্কুটগুলির শেলফ লাইফটা কম থাকতো, কিন্তু তারপরেও এটা ভালো থাকতো। তো আমার কথা হচ্ছে যে ভিতরে ইনার লাইনারটা যদি পলিথিন থাকে আর উপরটা যদি প্লাস্টিক কাগজ থাকে, তাহলেও কিন্তু একটা অ্যামাউন্ট কমে আসবে। যে হ্যাঁ, আমরা পুরোটা পলিথিন আমরা কিন্তু দুইটা লেয়ার ইউজ করে, একটা ভিতরে যেটা এয়ার ব্যাকপ্যাকের জন্য, আর উপরে একটা ওদের চকচকে একটা মোড়ক। তো মোড়কটা কাগজে আসলে মনে হয় ভালো হয়, তাহলে দেখা যাবে যে হাফ অফ দ্য প্লাস্টিক অটোমেটিক কমে যাবে, আপনার আমার এটা পিক করা লাগবে না।
আর যেটার ভ্যালু নাই আসলে সেটা মানুষ পিক করতে চায় না। তো আপনাকে এমন একটা মেথড ডেভেলপ করতে হবে যে না এই যে রাস্তার পাশে যে পলিথিনটা পড়ে থাকে এই পলিথিনটা থেকেও যেন কোনো কিছু মানে বানানো সম্ভব হয় যেটা ভ্যালু অ্যাডেড করবে। যেমন এই মুহূর্তে আমরা এটা নিয়ে কাজ করতেছি যে আমরা এই জাস্ট রাস্তার পাশে যে প্লাস্টিকটা পড়ে থাকে সেটা থেকে কিভাবে টাইলস বানানো যায় যেন এটা ডাইরেক্ট টাইলসে ইউজ হতে পারে। সো এই ধরনের কিছু যদি মানে এটা হচ্ছে মানে রিসার্চের পার্ট এবং ব্যক্তিগত উদ্যোগে অনেক সম্ভব। এভাবে কিন্তু আমরা যদি এটাকে ভ্যালু অ্যাডেড নিয়ে আসতে পারি তাহলে আপনি দেখবেন রাস্তার পাশে আর পলিথিন নেই, সামহাও এটা নিয়ে নিচ্ছে, এটা নিয়ে এটা রিসাইক্লিং করে ফেলতেছে। সো এটাই, এছাড়া আর অল্টারনেটিভ দেখছি না আর কি। স্যার টাইলসের যে বিষয়টা বললেন যদি আমরা ওই জিনিসটা করতে পারি তাহলে হবে কি সবাই হচ্ছে গিয়ে হয়তো কালেক্ট করে রাখবে দেন সেল করবে বিষয়গুলা, এই জিনিসটা আরো বেশি হবে। মানে যখন আপনি কোনো কিছুতে একটা ভ্যালু অ্যাড করতে পারবেন সেটাই কিন্তু একজনের জন্য কাজে লেগে যাবে। আপনি দেখছেন কিনা জানি না, আগে একটা মানুষ টোকাই যাদেরকে আমরা বলতাম তারা কিন্তু এখন আপনি টোকাই কিন্তু রাস্তার মধ্যে এখন ইদানিং কম দেখবেন, কারণ হচ্ছে তারা এখন সবকিছু চলে যাচ্ছে যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে, তারা ওখান থেকে পিক করতেছে। সো এটা একটা হতে পারে। স্যার আমি যদি নরমালি অনেকদিন ধরে অডিটরির সাথে আছি, তো আমি করি কি আমি চিপস আর চকলেট যেটাই খাচ্ছি ওইটা আমি আমার ব্যাগে রেখে দিচ্ছি খোসাটা, যদি আমি জায়গা মতো ওটা ফেলতে না পারি সেক্ষেত্রে তারপরে হয়তো আমি বাসায় এসে ঠিক জায়গায় ফেলছি। আমি ওটা ইউজ করতে পারছি না, মানে রিইউজ করতে পারছি না, বাট আমি এটা ঠিক জায়গায় ফেলতে পারছি। এখন রিভার্সলি কোশ্চেন করি আমি আর কি। তো ধরেন আপনার কি মনে হয় আপনি যে প্লাস্টিকটা ফেলতেছেন এটা কোথায় যাচ্ছে পরে? আপনি তো আপনার বিনে ফেলতেছেন, তারপরে কোথায় যাচ্ছে? এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা আমি বললাম যে আমি হয়তোবা ঠিক জায়গার মতো পৌঁছাতে পারছি না। আলটিমেটলি এখনো ঢাকা সিটিতে সেটা হচ্ছে যতটাই আমরা বিনে ফেলতেছি যে আমাদের বাসায় এসে, সেটা সবই চলে যাচ্ছে হচ্ছে ল্যান্ডফিলিং এ। হয় আমিন বাজার নাহলে মাতোয়ালে যে ল্যান্ডফিলিং সাইটটা আছে ওখানে চলে যাচ্ছে। তো আলটিমেটলি ল্যান্ডফিলিং এ হচ্ছে। সো ওটা যে খুব যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি তা বলা যাবে না। বাট আপনার চোখের সামনে থাকলো না আরকি। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু এটার একটা অল্টারনেটিভ ওয়ে লাগবে। সো একটা সময় বলা হতো যে সেগ্রিগেশন ইজ এ বিগ ওয়ে। আর গভর্নমেন্ট এখন ইনসিনারেশন টেকনোলজি আনতে চাচ্ছে যে হ্যাঁ সব ওয়েস্ট গুলিকে নিয়ে একবারে দিয়ে দিবে, ওটা অর্গানিক হোক ইনঅর্গানিক হোক বা ডিকম্পোজেবল নন ডিকম্পোজেবল হোক, তো ওটা থেকে যারা এনার্জি জেনারেট করবে। তো এটাও একটা আনাদার ওয়ে যেভাবে আমরা ওয়েস্টকে রিডিউস করতে পারি ভলিউমটা। সো এখন মানে দেখার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে এটা অ্যাডাপ্ট করবো, কারণ আমার দৃষ্টিতে বাংলাদেশে যে ওয়েস্টটা আসে সেটা মোস্টলি আমরা হাউস হোল্ড অর্গানিক ওয়েস্টই আসে এবং এর ওয়াটার কন্টেন্ট খুব হাই। সো কতটুকু লাভ হবে সেটা দেখার বিষয় সামনে। আর স্যার আরেকটা বিষয় যেটা, জি জি স্যার বলুন। না আপনি বলেন। মানে আমি আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম যে এখন যেহেতু বৃষ্টির সময় আমার মিরপুর এরিয়াতে যখন যাওয়া হয় আমি জাস্ট দেখি যে একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যাচ্ছে, হয়তো বা ওই প্লাস্টিকের যে পলিথিন গুলো আছে ওইটা হচ্ছে ড্রেনে একদম ফিল হয়ে যাচ্ছে, ওইটা পানি জমায় রাখছে এবং দেন বন্যা। মানে মনে হচ্ছে আমি নৌকা নিয়ে যাব, আমি বাসে উঠবো না, আমি নৌকা নিয়ে যেতে পারবো। আমি সাঁতার পারলে হয়তো বা বলতাম সাঁতারে যাবো। আপনি একজন কথা বলেন যে আমি একলা একটা ফেললাম কি হবে তাতে। তো এখন ঢাকা শহরে মানে প্রায় 2 কোটি মানুষ, সবাই যদি একটা করে পলিথিন ফেলে তাহলে যা হবে আর কি, এটা আপনার কাছেই ফেরত আসবে, যে আপনার ভোগান্তি আপনার কাছেই আসবে যদি আপনি প্রপারলি ডিসপোজ না করেন। সো এটা একটা বিগ ইস্যু। ওকে স্যার, আমাদের কিছু কমেন্ট সেকশনে কোশ্চেন এসেছে, আমরা কমেন্ট সেকশনের কোশ্চেন গুলো নেই। পার্থ পার্থ ভাইয়া বলেছে, নমস্কার স্যার, বাড়িতে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য ব্যক্তিরা কোন সহজ পরিবর্তন গ্রহণ করতে পারে? আচ্ছা, বাড়িতে প্লাস্টিক ব্যবহার করার জন্য যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে সদিচ্ছা। মানে আমাকে আগে মানতে হবে যে আমি প্লাস্টিক কম ইউজ করব। সেটা হচ্ছে যে যদি আমি এভাবে বলি যে আপনি যদি কেউ যদি ডায়েট করতে চায় তাহলে তাকে মেন্টালি আগে স্ট্রেস নিতে হবে যে আমি ওয়েট কমাবো, কিন্তু আমাকে খাওয়ার সামনে যাই দেখ না কেন আমি খাবো না। তো বাড়িতে যদি প্লাস্টিক কম ইউজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যাগ ক্যারি করতে হবে, যেন আপনি বাজার থেকে আর কোনো এক্সট্রা ব্যাগ নিয়ে আসেন। কারণ আপনি যদি খেয়াল করেন খুব ঠান্ডা মাথায় যদি দেখেন আপনি প্রতিদিন বাজার থেকে 5 থেকে 6টা পলিথিন ব্যাগ বাসায় নিয়ে আসতেছেন। আপনি আজকে একটু চুপচাপ দেখেন, মানে আমি আমার তরফ থেকে দেখছি যে কোনো না কোনোভাবে 5 থেকে 6টা পলিথিন ব্যাগ আমার বাসায় ঢুকতেছে ইন এনি ফর্ম। হয়তো দুধ কিনে আনতেছি বা ডিম কিনে আনতেছি বা কিছু একটা কিনে আনতেছে, পলিথিন ব্যাগ চলে আসতেছে। তো আপনি যদি পলিথিন ব্যাগটা ক্যারি করেন ওটা আর ফিরে আসবে না, তাহলে একটা ওয়েতে আপনি প্লাস্টিক স্টপ করলেন।
আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনার যতগুলি ম্যাটেরিয়াল আপনার কাছে আসতেছে সেই ম্যাটেরিয়ালগুলি আপনি রিইউজ করতে, মানে রিইউজ করতে, যেটা আমি বলবো যেমন সে ফর এক্সাম্পল আপনি আজকে একটা জুসের বোতল কিনলেন, পেট বোতল, তো আপনি এটাকে পরবর্তীতে আপনি এটা থেকে পানি রাখতে পারেন ফ্রিজে, অথবা আপনি এটাকে ভালো করে ক্লিন করে আপনি এটাকে এর মধ্যে কোনো কিছু স্টোরেজ করতে পারেন, অথবা আপনি এটাকে কেটে আপনি এটাতে গাছও লাগাইতে পারেন। তো যতটুকু আপনি চান আপনি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এটাকে কমাতে পারবেন, শুধুমাত্র সদ ইচ্ছা থাকলেই হবে। মানে এটার জন্য খুব যে মানে নলেজেবল হতে হবে নট নেসেসারি। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। আশা করছি পার্থ ভাই আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। সানজিদা আপু একটি কোশ্চেন করেছে যে আসসালামু আলাইকুম স্যার, তাহলে প্লাস্টিক দূষণের ক্ষতি সম্পর্কে সচেতনতা ছড়ানোর একটি কার্যকর উপায় কি কি, মানে কার্যকর উপায়গুলো কি কি হতে পারে? আচ্ছা, যেমন আমি বলবো যে আপনারা কি এটা জানেন কিনা যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম দেশ যেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করছে, মানে পলিথিন ব্যাগ ব্যান করছে। এটা কি আমরা জানি কিনা? এটা কিন্তু পৃথিবীতে জি জি। সবচেয়ে প্রথম আমরাই করছি, মানে বাংলাদেশ। কিন্তু আসলে আমাদের আইন আছে, মানে আইনটা রেডি আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। তো এই সচেতনার ব্যাপারটা এরকম, আমরা আসলে প্লাস্টিক এতভাবে জড়িত, মানে প্লাস্টিকের সাথে আমাদের জীবন এতভাবে জড়িত হয়ে গেছে যে ওই এখন ঢাকা শহরে রিক্সার হর্ন, মানে রিং এর মতো, যে পিছন থেকে রিক্সার রিং দিলে আমরা শুনি না। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনাকে প্লাস্টিক ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে। আপনি দেখবেন যে যখন আপনি পেট বোতল কিনতেছেন অথবা চিপসের প্যাকেট কিনতেছেন, দেখবেন যে রিসাইক্লিং সাইন আছে। আপনি কখনোই দেখতেছেন না এটা। কারণ এটা চোখে পড়তেছে না আপনার। কারণ আপনার চোখ এটা দেখতে চাচ্ছে না। সো ওই চোখকে দেখাইতে হবে যে হ্যাঁ, আমি জানতে চাচ্ছি। এছাড়া আপনি যতই কানের কাছে যেয়ে বলেন, আপনার ব্রেন যতক্ষণ এটাকে অ্যাকসেপ্ট করতেছে, ততক্ষণ পর্যন্ত এর লাভ হচ্ছে না। সো আই থিংক সোশ্যাল মিডিয়া ক্যান হেল্প, নিউজপেপার ক্যান হেল্প। আপনি নিজেই যথেষ্ট মানুষকে বলার জন্যে। কিন্তু আপনি যত বেশি করে বলবেন, মানুষ ততটা আর গুরুত্ব দিবে না। সো মানুষকে উপলব্ধিটা নিজের মধ্যে করতে হবে। যেমন আজ যে আপনার উপলব্ধি হচ্ছে মিরপুরে পানি জমে গেছে। সো পলিথিন ইউজ করাটা এট লিস্ট বর্ষাকালের আগে প্লাস্টিক ইউজ না করাই ভালো। আপনি মনে করবেন, কারণ আপনার পানি পালাতে হবে। তো এরকম ভাবে যখন মানুষ নিজের উপর চলে আসে, তখন মানুষ একটু একটু আস্তে আস্তে সচেতন হয়। তবে আমি মনে করি যে এখনো আমাদের অনেক সময় বাকি আছে, আমরা চেষ্টা করলে আমরা রিকভার করতে পারবো। তো সোশ্যাল মিডিয়া বলেন, আপনি যদি বলেন নিউজ মিডিয়া বলেন, ফ্রেন্ডস পিয়ার গ্রুপ বলেন, অথবা স্কুল বলেন, অথবা মসজিদ মাদ্রাসাও বলেন, এখান থেকে আমরা কিন্তু এটাকে রিকভার করে নিয়ে আসতে পারবো। এটা সম্ভব। জি স্যার, অবশ্যই। মানে নিজে সচেতন না হলে আমরা হচ্ছে যতই ঢোল পিটাইটা হবে না। নিজে সচেতন হওয়ার পরে হয়তোবা আমরা দেখাইতে পারবো যে এই যে আমি সচেতন, এখন তুমিও এই জিনিসটা সচেতন হতে পারো। আর আর না হলেও তো আমরা আমাদের ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্সদের বলতে পারবো যে আমরা এইভাবে সচেতন হতে পারি। তো এভাবে আস্তে আস্তে করে হয়তোবা আমরা একদিন সচেতন হব এবং ইনশাল্লাহ ভালো একটি ফল পাবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সানজিদা আপু কোশ্চেনটি করার জন্য, এবং আশা করছি আপনি হচ্ছে অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। সাদিয়া আপু একটি কোশ্চেন করেছে স্যার যে আসসালামু আলাইকুম স্যার, আমাদের দেশে প্লাস্টিক বোতল খুব ব্যবহার করা হয়, এটা ব্যবহার কতটুকু স্বাস্থ্যের ক্ষতি করে? যেহেতু বড় বড় কোম্পানি প্লাস্টিক বোতল তাদের ম্যানুফ্যাকচারিং এ ব্যবহার করে, তা কি অল্টারনেটিভ ব্যবহার করতে পারে? আচ্ছা, সেটা হচ্ছে যে প্লাস্টিক আমরা যে পেট বোতলটা ব্যবহার করি, আমরা তার জুসের সাথে বলেন বা ড্রিঙ্কিং ওয়াটারের সাথে আসে, এটা সাধারণত ভার্জিন প্লাস্টিক থেকে করা হয়, মানে ভার্জিন পেট বোতল থেকে করা হয়। সো এটার মানে এটার মধ্যে যেহেতু বিপিএ থাকে না, সো এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর নয়। বাট এটা যদি আপনি রিউজ করতে যান অথবা এটা যদি রিসাইক্লিং করে ইউজ করতে যান, তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। তো এই জন্য ভার্জিন প্লাস্টিক, এই কারণে কিন্তু পেট বোতলের নাম্বার বাড়তেছে, কারণ স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য তারা ভার্জিন পেট বোতলটা ইউজ করে আমাদের আমাদের ড্রিঙ্কস বা পানির সাথে দিচ্ছে। সো এই ম্যানুফ্যাকচারার যারা আছে, তারা এটা অল্টারনেটিভ হিসেবে আপনি যদি বলেন যে অ্যালুমিনিয়াম ক্যান ইউজ করতে পারে। অ্যালুমিনিয়াম ক্যান আপনার প্লাস্টিকের মতো কাজ করবে না, বাট এটা খুবই হাই রিসাইকেল ভ্যালু থাকে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তো ম্যানুফ্যাকচারার এটাও চায় না যে প্রোডাক্টের দামটা বাড়ুক। তাহলে সেই অল্টারনেটিভ সেই কাচের বোতলের কথা চলে যেতে হয়। যে আগে কাচের বোতলে করে তেল আনতে যেতে হতো, কাচের বোতলে করে লিকুইড কিছু আনতে যেতে হতো। কিন্তু এখন তো আমাদের তত সময় নেই যে বাসা থেকে এসে কাচের বোতল নিয়ে যাই আবার নিব। বাট আমি পেট বোতলের ব্যাপারে খুব একটা নেগেটিভ নাই সেন্সে, এটা রিসাইকেল ভ্যালু আছে, সো সামহাও এটা মেইন স্ট্রিম থেকে আবার চলে যাচ্ছে। বাট যেটা নিয়ে আমার ওয়ারিডনেস, সেটা হচ্ছে পেট বোতলের উপর যে লেভেলটা থাকে স্টিকারটা প্লাস্টিকটা, এটা কিন্তু কোনোখানে রিসাইক্লিং হচ্ছে না আপাতত। টাফ এটা রিসাইক্লিং করা। সো এটা কিন্তু আবার এনভায়রনমেন্টে ফিরে আসতেছে।
সো অল্টারনেটিভলি যদি চিন্তা করা যায় যে না পেট বোতলগুলি যদি আবার প্রপার ইউজ করা যায় তাহলেও প্লাস্টিকের পরিমাণটা কিছু কমে আসবে। তো আমার দৃষ্টিতে পেট বোতল যেটা আমরা ভার্জিন প্লাস্টিক থেকে ইউজ করি বা আমাদের নতুন যে বোতলগুলি সেগুলো স্বাস্থ্যের জন্য অত ক্ষতিকর নয়, কারণ এতে বিপিএ থাকে না। বিপিএটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে থাকার কারণে মানুষের ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। বাট আমরা যদি ম্যানুফ্যাকচারের কাছে অল্টারনেটিভ ব্যবহার করছে তাহলে কাঁচের বোতল অথবা অ্যালুমিনিয়াম ক্যান আমরা ইউজ করতে পারি এটা অল্টারনেটিভ হিসাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার আপনার একটা কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা হচ্ছে আমাদের যে র্যাপিংটা করা হয় লাইক যে লেখা থাকে কোকা কোলা এটা এই জিনিসটা হয়তো এই জিনিসটা ইউজ না করে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা যদি অ্যাভয়েড করি অনেকখানি আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক কমে আসবে। হ্যাঁ, And আপনি ওইটার আপনি পরিবর্তে আপনি ভাবতে পারেন যে এটা কতটুকু একটা লেভেল, কিন্তু আপনি চিন্তা করেন এই যে মিলিয়ন অফ বোতলস থেকে যদি এই লেভেলটা থাকে তাহলে দেখেন কত ভলিউমের প্লাস্টিক চলে আসে। এটা চোখে পড়ে না, কিন্তু এটা আসলে এটা বিগ অ্যামাউন্ট। এক্স্যাক্টলি স্যার, এই জিনিসটা অবশ্যই মানে আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে পারি। স্যার আমার একটা পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যে প্লাস্টিকের বোতলে যে পানি খাই ওইটার মধ্যেও কিন্তু একটা হচ্ছে ডেট থাকে যে এক্সপায়ার ডেট এইটা। তো পানির তো এক্সপায়ার ডেট থাকে না, রাইট? না, 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 আমরা তো পানি ইউজ ব্যাপারটা আসলে ভুল। ব্যাপারটা আসলে ভুল। আপনি কোনো কিছুরই পৃথিবীতে এক্সপায়ার ডেট থাকে না। কিন্তু কথা হচ্ছে যে মাইক্রোবিয়াল যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু পানির প্রবলেম না, পানিই থেকে যায়। কিন্তু আপনি যখন পানিটা রেখে দিচ্ছেন তখন ওর মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হতে পারে। আপনি যদি কোনো একটা বোতল নিয়ে পানি ভরে আপনি যদি কিছুদিন সূর্যের আলোর পাশে রেখে দেন তাহলে দেখবেন সবুজ একটা লেয়ার পড়ে যাচ্ছে, তার মানে ওখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে অথবা অ্যালগি জমে যাচ্ছে। সো এই জায়গাগুলো হচ্ছে ভয়ের জায়গা। আপনি পানির এক্সপায়ারি ডেট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আবার আপনি যদি দেখেন ওই পানিটা আপনি যদি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজ করে ডিপে রেখে দেন, আপনি অনেক বছর পরে আপনি খেতে পারবেন। একটা শব্দ আছে যে এক্সপায়ারি ডেট না বলে অনেক সময় বেস্ট বিফোর বলে ডেটটা। এত তারিখের আগে খেলে এটা ভালো, পরে খেলে যে খারাপ হবে তা না। কারণ এটা ওই এইভাবেই এক্সপায়ারি ডেটটা ফিক্স করা হয় যে এতদিন পর্যন্ত এখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না বা বাইরে মানে আপনার অ্যালগি গ্রো করবে না। এই কারণে ওই বোতলে গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। সো বিষয়টা হচ্ছে ওই জায়গাটাতে। এক্স্যাক্টলি স্যার, অনেকে হয়তো আমরা এই সম্পর্কে জানি না যে তাহলে পানির গায়ে কেন এক্সপায়ার ডেট থাকে। পানির তো কোনো এক্সপায়ারি ডেট থাকার কথা না নরমালি। সো এইটা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু কোশ্চেনটি করার জন্য, এবং আশা করছি আপনি কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, সাদিয়া আপু আরেকটি কোশ্চেন করেছেন, রিসাইকেলিং কতটুকু প্লাস্টিক দূষণ রোধ করে, আর গ্রামেও যেহেতু প্লাস্টিক ইউজ হয় ওইখানে রিসাইকেলিং কতটুকু করা যাবে, ওখানে ভ্যালু অ্যাডেড রিসাইকেলিং কিভাবে কার্যকর হবে। তিনটা কোশ্চেন স্যার, আই থিঙ্ক একে একে অ্যান্সার দেওয়া যাবে। মানে ডিপেন্ড করে যে আপনি কোথায় ওয়েস্টটা কি পরিমাণ জমা হচ্ছে, মানে অ্যামাউন্টটা। যদি অ্যামাউন্ট বেশি না থাকে তাহলে আপনি ওখানে রিসাইক্লিং ফ্যাক্টরি সেট আপ করে লাভ নেই, কারণ আপনার ফ্যাক্টরি কস্টিং উপরে। যেমন ঢাকার আশপাশ থেকে কিন্তু প্রচুর মানে ইনফর্মাল রিসাইক্লিং ফ্যাক্টরি আছে। রিসাইক্লিং ফ্যাক্টরিতে যেটা আপনাকে সিম্পলি বলি, প্লাস্টিক বোতলগুলি নিয়ে এটা কিন্তু কেটে ফেলা হয়। তো এটা কিন্তু আপনি ধরেন, আপনি যদি 100 ধরেন, 100 যদি চিন্তা করেন যে 100 কেজি আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এই কেটে ফেলার পরে যখন এটা ওয়াশিং এ যায় তখন কিছু কিছু মাইক্রোপ্লাস্টিক এই পানির সাথে আবার চলে আসে ওয়াটার পলিউশন হিসেবে। তো এটা একটা বিগ ইস্যু, যদিও এটাতে কনসার্ন নেওয়া হচ্ছে না, বাট তারপরে আমি বলবো রিসাইক্লিং যে ব্যাপারটা সেটা এনভায়রনমেন্টের জন্য ভালো। এবং প্লাস্টিক দূষণ তো ডেফিনেটলি রোধ করবে আপনি যখন রিসাইক্লিং করতেছেন। যেমন আমি আপনাকে বলি যে আপনি যদি 50টা 50 থেকে 60টা প্লাস্টিকের 1 লিটারের বোতল আপনি যদি রিসাইক্লিং করেন তাহলে আপনি একটা অ্যাডিডাস বা নাইকের জুতা বানাইতে পারবেন। অ্যাডিডাস বা নাইক কি করে, ওরা 50টা প্লাস্টিকের জুতা ওরা রিসাইক্লিং, সরি প্লাস্টিকের বোতল ওরা রিসাইক্লিং করে। প্রথমে এটা ছোট ছোট করে কেটে এটাকে নিয়ে আসে ওদের ফ্যাক্টরিতে, তারপর এটাকে ইয়ার্নের মাধ্যমে এটা সুতা তৈরি করে। তারপরে কিন্তু লেখা থাকে যে রিসাইকেলেবল প্লাস্টিক থেকে জুতা তৈরি হয়েছে বা রিসাইকেলেবল প্লাস্টিক থেকে জিন্স তৈরি হয়েছে। তার মানে ওরা ওখান থেকে ইয়ার্ন তৈরি করে ওটা থেকে আপনার এগুলো বানায়। সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু রিসাইক্লিং হয়েই গেল আলটিমেটলি। তার মানে এটা কিন্তু ভ্যালু এডেড করতেছে, হিউজ ভ্যালু এডেড। এবং শুনে অবাক হবেন যে এখন বাংলাদেশে 1 কেজি যে রাস্তার পাশে যে ইয়েটা পড়ে থাকে আপনার প্লাস্টিকের বোতল, সেটা 1 কেজির দাম প্রায় 50 টাকার কাছে চলে গেছে। প্রায় 50 টাকা, 1 কিলোগ্রাম প্লাস্টিক বোতল এখন 50 টাকা, মানে ওয়েস্টেজ। আর এটা যখন আস্তে আস্তে রিসাইক্লিং এর পরে স্টেপে যায় তখন এটার দাম আরো বেড়ে যায়। সো
আই থিংক এটা এখনো সম্ভাবনা আছে যে আমাদের যত প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলি আছে যদি আমরা সেক্টর ওয়াইজ ভাগ করতে পারি, যেমন আমরা কিন্তু সব অনেকের একটা ভুল ধারণা যে সব প্লাস্টিক একই। আসলে সব প্লাস্টিক এক না, প্লাস্টিক অনেক টাইপ আছে, কারণ এটা ওদের প্রসেস এবং কেমিক্যাল কম্পোজিশনের কারণে ওদেরকে টাইপগুলি রাখা হয়েছে। আই থিংক আই থিংক আপু অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ স্যার এত ভালো মতন বোঝানোর জন্য, মানে কিভাবে ভ্যালু অ্যাড করছে। অ্যাকচুয়ালি এটা অনেক কিছু আমার কাছেও নতুন। তো আশা করছি যারা শুনছেন তাদের কাছেও অনেক কিছু নতুন এবং অনেক কিছু শিখতে পারছেন। আমরা পরবর্তী কমেন্ট সেকশনে কোশ্চেনে যাই যদি। আদাব স্যার, বৃষ্টি আপু বলেছেন ভোক্তারা কিভাবে প্লাস্টিকের প্যাকেজিং কমানোর জন্য সংস্থাগুলোকে প্রভাবিত করতে পারে? এটা একটা বিশাল ক্যাম্পেইনের ব্যাপার। আমরা যখন কোনো একটা ইস্যু তৈরি হয়, সে ফর এক্সাম্পল আমাদের অনেক সময় মনে হয় যে আমরা একটা দেশ একটা কান্ট্রিকে পছন্দ করতেছি না, ঠিক আছে, আমরা একটা একটা কান্ট্রিকে পছন্দ করতেছি না। যদি আমরা একটা কান্ট্রিকে পছন্দ না করি তাহলে কি হবে, সেটা দেখা যাচ্ছে যে আমরা ওই কান্ট্রির প্রোডাক্টটাকে বয়কট করতেছি, একটা সিম্পল। অথবা আমরা যদি মনে হচ্ছে না অমুক কোম্পানিকে আমার পছন্দ হচ্ছে না, অমুক কোম্পানির প্রোডাক্টকে বয়কট করতেছি। কিন্তু আমাদের এখন হয়ে গেছে কি আমাদের সব কোম্পানি প্লাস্টিক ইউজ করতেছে, কারে বয়কট করবেন আপনি? কিন্তু অল্টারনেটিভলি যদি আমরা যেটা করতে পারি, যদি কোনো কোম্পানি দেখা যায় যে বেটার প্রোডাক্ট নিয়ে আসছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আমরা তাকে এনকারেজ করার জন্য সেই প্রোডাক্টটাকে আমরা যদি ইউজ করি, তাহলে অন্যান্যরাও অটোমেটিকলি এটাতে উদ্বুদ্ধ হতে বাধ্য। যেমন এখন আপনি দেখবেন যে সবাই কিন্তু একটু চিন্তা করে একটু অর্গানিক অর্গানিক নামযুক্ত যেই জায়গায় জিনিসগুলি আছে যেমন খাবার টাবার, সেটার দিকে একটু আকৃষ্ট হয়। তাহলে অন্যরাও চেষ্টা করে যে অর্গানিক জিনিসগুলিকে নিয়ে আসার। সো এভাবে যদি আমরা যদি কেউ প্লাস্টিক ফ্রি কোনো ম্যাটেরিয়াল থেকে থাকে সেটা যদি আমরা ব্যবহার করি, এর থেকে আমরা যদি তাকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে অন্যরাও এটাকে অন্য কোম্পানিগুলো তারা দেখা যাবে যে প্লাস্টিক কমিয়ে তারা এটা নিয়ে আসতেছে। এক্স্যাক্টলি স্যার, যেমন হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট গুলো যদি আমরা দেখি, বা এখন অনেক ভাইরাল যে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট। তারপরে হচ্ছে আমরা যখন সাজেকে যাই, সাজেকে যখন গেলাম তখন বেশি দেখা গিয়েছে যে ইকো ফ্রেন্ডলি রিসোর্ট বা এই জিনিসগুলোতে আমরা বেশি হচ্ছে আকর্ষণ বোধ বুঝতে করছি পেরেছি যে আচ্ছা আমরা, ঠিক হ্যাঁ। আছে ইকো ফ্রেন্ডলি। এক্স্যাক্টলি। বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ কোশ্চেনটি করার জন্য, আর আশা করছি আপনি আনসারটি পেয়ে গিয়েছেন। আচ্ছা, জিয়াউর ভাইয়া বলেছেন যে কোম্পানিগুলো উপহার হিসেবে প্লাস্টিকের পণ্য দেয়, তারা বিকল্প ব্যবহার করে না কেন? আসলে এটা সম্বন্ধে ওটা হচ্ছে যে যে কোম্পানিগুলি উপহার দেয় সেটা হচ্ছে তাদের অ্যাওয়ারনেসের ঘাটতি আছে। তারা কিন্তু এটা অল্টারনেটিভলি ইউজ করতেই পারতো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অরিত্রীর দায়িত্ব হচ্ছে যে এই কোম্পানিগুলিকে প্লাস্টিক যে প্রবলেম সেটা সম্বন্ধে অ্যাওয়ার করা, অ্যাওয়ারনেসটা বাড়ানো দরকার, ক্যাম্পেইন করা দরকার। শুধুমাত্র মানে ইন্ডিভিজুয়াল কোম্পানি দিবে না সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে যে আশেপাশের কালচারটাও কেমন চলতেছে। তার মানে অন্য কোম্পানি যদি প্লাস্টিক গিফট করে তার মানে ওটা যদি ভালো লাগে তাহলে সেও কিন্তু ওটাতে উদ্বুদ্ধ হয়। কিন্তু দেখা যায় যদি অল্টারনেটলি অন্য কেউ অন্য আরো ভালো কিছু ইউজ করতেছে তাহলে কিন্তু তারা ভালো কিছু ব্যবহার করে। আর আমাদের দেশে কিন্তু একটা সার্টেন টাইম ছিল যে যদি কোনো প্রোডাক্টের সাথে কোনো কিছু গিফট করতো তাহলে কাঁচের জিনিস গিফট করতো, কাঁচের বোল বা কাঁচের গ্লাস বা কাঁচের মগ। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু এখন প্লাস্টিকে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ ডিউরেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির কারণে। সো ওইটাকে আবার ফিরে আনতে হবে এবং আমাদের কোম্পানিগুলিকে আগে আসতে হবে, কারণ এটা ইটস নট আ জব ফর ইন্ডিভিজুয়াল পার্সন, ইটস সোসাইটি এটা করতে পারে। অথবা গভর্নমেন্ট যদি বলে যে না কোনো কিছুই যে আপনি গিফট দিবেন এটা আপনি প্লাস্টিক দিতে পারবেন না, আপনাকে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল দিতে হবে, দেন এটা পসিবল, আদারওয়াইজ নট পসিবল। জি স্যার, অবশ্যই। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের অরিত্রি থেকে যদি কোনো গিফট হ্যাম্পার দেওয়া হয়, তখন কিন্তু হচ্ছে আমরা ইকো ফ্রেন্ডলি জিনিসগুলোই প্রোভাইড করার চেষ্টা করি। চেষ্টা না, আমরা ইকো ফ্রেন্ডলি জিনিসগুলোই প্রোভাইড করি। দ্যাটস গুড, ডেফিনেটলি এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। লাইক আমরা হচ্ছে মেবি কাগজের যে কলমগুলো বের হয়েছে ওইটা, বা হচ্ছে কটন বার গুলোও যদি দেই সেক্ষেত্রে আমরা হচ্ছে কাঠের যে জিনিসগুলো, মানে কাঠের বা হচ্ছে ইকো ফ্রেন্ডলি যেগুলো ওইগুলোর দিকে আমরা বেশি ফোকাস দিই, এন্ড ওগুলাই আমরা হচ্ছে প্রোভাইড করি। ওকে স্যার, আই থিঙ্ক জিয়াউর ভাইয়া আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে গিয়েছেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ কোশ্চেনটি করার জন্য। আহ,
আমাদের যে প্লাস্টিক দূষণ মোকাবেলায় যে সরকারের যে নীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে, লাইক আমাদের তো হচ্ছে আমরা বললাম যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে আমরা ইউজ করব না, এই জিনিসটা সবার আগে আমাদের বাংলাদেশি প্ল্যান করেছিল, কিন্তু এখন পর্যন্ত জিনিসগুলো আমরা এক্সিকিউট করতে পারিনি। তো এইভাবে মানে জিনিসগুলো কিভাবে সরকারি নীতি আর কি জিনিসগুলো হতে পারে? নীতি আর ইচ্ছা আর আইন এবং আইনের ইমপ্লিমেন্টেশন, এই দুইটা এগুলো কিন্তু সবসময় একটা ভাইস ভার্সা হয়ে থাকে। যেমন আপনি যখন রিক্সা উঠবেন ঢাকা শহরে, দেখবেন যে শর্টকাটে যাওয়ার জন্য মাঝে মাঝে আপনি উল্টা দিক দিয়ে যাচ্ছেন। এটা আমাদের ট্রেডিশন বাংলাদেশে। আমি ম্যাক্সিমাম টাইমে দেখি যে রিক্সা উল্টা দিক দিয়ে যাচ্ছে, হয়তো বা দেখা যায় আমার রিক্সা উল্টা দিক দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা তো ঠিক না, ট্রাফিক ল মানে মানা হয় না। কিন্তু তারপরে এটি নিয়ম। আবার অনেক সময় দেখা যায় যে জ্যাম অ্যাভয়েড করার জন্য ট্রাফিক সিগন্যাল যে পুলিশ থাকে সেই বলতেছে তুমি উল্টা দিক দিয়ে যাও। তা আমাদের এখানে সেটা দেখা যাচ্ছে যে এই নিয়মগুলি কিন্তু রয়ে গেছে, আইন আমাদের আছে, আইন এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন এবং আইনের জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা হয়তো সবসময় গভর্নমেন্টের কাছে থাকে না। সো এই জায়গাটা আমাদের একটু ল্যাক আছে। বাট আমাদের আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমাদের জনগণের মধ্যে, তাহলে এটা পসিবল। এবং তাদেরকে যদি প্লাস্টিকের ভয়াবহতা দেখানো যায় যে না এটা ফিউচারে কি করছে আর কি করতে যাচ্ছে, তাহলে কিন্তু সম্ভব। যেমন কোভিড-19 এর সময় ভয়াবহতা দেখে কিন্তু মানুষ নিজে থেকেই সাবধান হয়ে গেছে যে মাস্ক পরতে হবে, পাবলিক প্লেসে মাস্ক পরা লাগবে এবং তাদের আচরণ ঠিক করতে হবে। কিন্তু প্লাস্টিকের যে দূষণের যে ভয়াবহতা সেটা যদি মানুষকে দেখানো যায় যে আগামী 20 বছর পরে কি হতে যাচ্ছে, তাহলে হয়তো বা কিছুটা চান্স আছে যে মানুষ এখনো শুধরায় নেবে নিজেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে ভয়াবহতা তো আসলে অনেক কিছুই হচ্ছে আমাদের, গ্লোবাল ওয়ার্মিং ওভারঅল সবকিছু, এতে তো প্লাস্টিকে অনেক অনেকটাই দায়ী, অনেকটাই। তো আমাদের সর্বশেষ একটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে প্লাস্টিক ফ্রি জুলাইয়ের বাইরে ও প্লাস্টিক মুক্ত জীবনধারা বজায় রাখার জন্য হচ্ছে আমাদের যদি কিছু টিপস দিতেন, অনেক কিছুই চলে এসেছে, আমি এরপরও যদি আমি কিছু আপনাকে টিপস। আবারও বলবো যে মানে শব্দটা একটু মানে সুন্দর মতো চয়ন করার জন্য, যেটা হচ্ছে যে প্লাস্টিক মুক্ত জীবন এই সময় এসে পসিবল না, তাহলে জঙ্গলে গিয়ে থাকতে হবে। মানে শহরে থাকতে হলে প্লাস্টিক নিয়ে থাকতে হবে, কিন্তু আপনাকে বলতে হবে যে আমার দ্বারা যেন প্লাস্টিক পলিউশন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আপনাকে স্ট্রং হতে হবে। যেমন আপনি যদি বলেন যে আপনি সবসময় ব্যাগের মধ্যে একটা অ্যালুমিনিয়াম ক্যান ক্যারি করবেন, যেটাতে আপনার পানির বোতল পানি থাকবে, আপনি বাসা থেকে পানি নিয়ে বের হবেন, তাহলে আপনার পানি কেনা লাগতেছে না। তার মানে আপনি একটা প্লাস্টিক বোতল কম কনজিউম করতেছেন, একটা প্লাস্টিক বোতল কম ইউজ করতেছেন। সিমিলারলি আমরা যদি বাসা থেকে যাওয়ার সময় যদি আমরা কোন কন্টেইনারে করে মানে ক্র্যাকার্স যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা খাওয়ার সময়টা ক্র্যাকার্স ইউজ করতে পারলাম। সেটা হেলদিও হলো, আবার প্লাস্টিক কনজাম্পশনও কম হলো। এডিশন টু দ্যাট, আমি যদি বাজারে যাই, তাহলে আমি যদি ব্যাগ সাফিসিয়েন্ট নিয়ে যাই, তাহলে আমার বাজার থেকে ব্যাগটা আনা লাগতেছে না, ব্যাগটা টানানোর প্রয়োজন হচ্ছে না। আপনি দেখবেন যে একটা সার্টেন টাইমে আপনি দেখবেন যে আপনার সোফার নিচে, খাটের নিচে প্লাস্টিকের ব্যাগ জমতে 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 একটা কূপ হয়ে আছে। এই প্রত্যেকটা বাসাতে এই সিনারিও, যে ব্যাগ আসতেছে, ব্যাগটা ফেলে দিচ্ছে না, রেখে দিচ্ছে, কারণ অল্টারনেটিভ কাজে লাগবে। কিন্তু দেখা যাবে যে 1 বছর আগের ব্যাগটা ওখানে রয়ে গেছে, কারণ ইটস নন ডিগ্রেডেবল। সো আমাদের মানে উচিত হচ্ছে যেন জিনিসটা যেন আমার হাতে না এসেই পৌঁছায়, সেদিকে খেয়াল রাখা। তারপরে হচ্ছে আমরা যদি বাল্কে আমরা যদি ইউজ করি, যেমন আমরা ছোট ছোট পেট বোতলে কিছু না কিনে আমরা যদি বড় একটা কিনি এবং ওটা থেকে যদি ঢেলে ঢেলে খাই, তাহলে দেখা যাবে যে নাম্বার অফ প্রবলেমটা কমে যাচ্ছে। যেমন আমি আপনাকে সিম্পল বলি, যদি আপনি হাফ লিটারের তেলের বোতল না কিনে আপনি একবারে 5 লিটারের বোতল কিনেন, ওর থেকে আপনি ছোট ছোট শিফট করে নেন, তাহলে নাম্বার অফ প্লাস্টিকের বোতলগুলিও কমে যাচ্ছে। আর আপনি পরবর্তীতে এই 5 লিটারের বোতলটা আপনি কেটে টব হিসেবে ইউজ করতে পারবেন, কারণ বিগ সাইজ, মাটি রেখে গাছ লাগাতে পারবেন, অথবা আপনি এটা বাইরে সেলও করে দিতে পারবেন যদি আপনার অনেকগুলো জমা থাকে। এভরিডে প্রত্যেকটা জিনিস যদি আমরা সূক্ষ্মভাবে খেয়াল করি, তাহলে এটা পসিবল। যেমন আরেকটা হতে পারে যে আমাদের দেশে তো এখন কলমের দাম খুবই কম, 10 টাকা দিলে ভালো কলম পাওয়া যায়। তো আমরা যদি রিফিলেবল কলম ইউজ করি, অথবা নিপ্পন টাইপ, বা আপনার যদি আপনার কি বলে রিফিল করা যায় কলমগুলি, আমি যদি এটা ইউজ করি, এটা কিন্তু কলমের কমবে, কিন্তু সম্ভব না এটা, কারণ প্লাস্টিকের প্রোডাক্টগুলি এত চিপ আর বাংলাদেশে, কারণ উপরে কোনো ট্যাক্স নাই। সো আমরা চিন্তা করি কি কষ্ট করে আবার আমরা চেঞ্জ করবো, এটাকে কিনে ফেলি আরেকটা, বা 10টা কিনে ফেলি বা 20টা কিনে ফেলি, একটা একটা করে ইউজ করবো, ফেলে দিব। এইভাবে যদি আপনি চিন্তা করেন, অথবা আপনি চিন্তা করলেন যে আপনি একটা ফোল্ডার পাইলেন প্লাস্টিকের, আমি কিন্তু একবারও কিন্তু বলতেছি না যে প্লাস্টিক অফ করে দিচ্ছি, কারণ প্লাস্টিক অফ হচ্ছে নেক্সট স্টেপ। আগে প্লাস্টিকের ইউজ কমে আসতে হবে, দেন আপনি প্লাস্টিক আস্তে আস্তে অফ করবেন আপনার লাইফ থেকে। কিন্তু আপনি যদি ইউজ না কমে আপনি একবারই কাটতে যান, তাহলে কিন্তু ওই যে মানে সাডেন যে কিছু করেন, সেটা শুধু শরীরের জন্য ক্ষতি হয়, এটা আপনার সোসাইটির জন্য ক্ষতি হবে।
আপনি আস্তে আস্তে প্লাস্টিকের পরিমাণ কমান, দেখবেন যে বাইরে যখন প্লাস্টিক বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে তখন লোকজনও কিন্তু মানে যারা বানাচ্ছে ম্যানুফ্যাকচারাররা তারাও কিন্তু আগ্রহ হারায় ফেলবে। তখন দেখবেন আপনি অল্টারনেটিভ ম্যাটেরিয়ালগুলি চলে আসতেছে। আর আপনি যদি প্রতিনিয়ত যদি এই 10টা 5টা করে ব্যাগ একটা মানে নতুন করে নিয়ে আসে, তাহলে ডিমান্ড বাড়বে, তাহলে সাপ্লাইও বাড়বে প্লাস্টিকের। আর আপনি যদি একজন মানুষ যদি ব্যাগটা ক্যারি করেন, তাহলে 10টা প্লাস্টিক ব্যাগ কম ইউজ হবে বাংলাদেশে। তখন দেখবেন যারা সাপ্লায়ার আছে, তখন দেখবেন যে তার তো সাপ্লাই প্রোডাক্ট চলতেছে না, সে একটু ডিসকারেজ ফিল করবে। করার পর সে আস্তে আস্তে বন্ধ করতে বাধ্য হবে। সো দিস ইজ হাউ উই ক্যান টেক এ স্টেপ ইনিশিয়েটিভ। আমরা এইভাবে স্টেপগুলো নিতে পারি। আর এরপর হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু প্রিজার্ভ করতে পারি। প্লাস্টিক যেগুলি আমরা বোতল যেগুলি ইউজ করছি সেগুলিতে আমরা অল্টারনেটিভ ভাবে ইউজ করতে পারি। অথবা আমরা যে যতটা পারি কাঁচের জিনিস আমরা ব্যবহার করব। আমাদের ফ্রিজে দেখা যায় যে আমরা প্লাস্টিকের বোতল রাখি সবসময়। আমরা না করে কাঁচের বোতল যদি আমরা অল্টারনেটিভলি কোনোভাবে নিয়ে আসতে পারি, এটা নট অনলি প্লাস্টিক ফ্রি বাট অলসো হেলদি। প্লাস্টিক থেকে অবশ্যই কাঁচ বা গ্লাস ওয়্যার অবশ্যই হেলদি। সো এটা আনডাউটেডলি বলা যায়। সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাড্রেস দিস ইস্যু। স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে লাইক আমাদের যে বড় বড় কোম্পানিগুলো আছে যারা হচ্ছে প্লাস্টিক গুলো হচ্ছে মেক করছে, তারা যদি নিজেদের কোম্পানিতে একটি রিসাইকেলিং এর ব্যবস্থা করে, এই জিনিসটা কতটুকু হেল্পফুল হতে পারে? আমার মনে হয় যারা বড় বড় কোম্পানি যারা প্লাস্টিক বানাচ্ছে, জানি না শুনতে পাচ্ছেন কিনা, যারা যারা প্লাস্টিক জি জি। বানাচ্ছে, প্লাস্টিক বানানোর সময় যেটা ওয়েস্টেজ হচ্ছে তারা ওটা রিসাইক্লিং করতেছে, কারণ এটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তাদের। এবং বড় বড় কোম্পানি যারা প্লাস্টিক বোতল বানায় তাদের পাশে অবশ্যই ছোট করে একটা রিসাইক্লিং ইউনিট থাকে, এবং না থাকলেও থাকার কথা, কারণ তারা এই পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট হচ্ছে, এটা অবশ্যই রিসাইক্লিং এ যাচ্ছে। আর আমি আপনাকে বলবো যেটা হচ্ছে যে যে কোনো ম্যাটেরিয়াল, এটা পৃথিবীতে যে কোনো ম্যাটেরিয়াল আপনি নাম বলতে পারেন, আপনাকে একটা আইডিয়া দিই, যদি এটা হোমোজিনিয়াস হয় মানে একই কোয়ালিটির হয়, তাহলে এটা আর ওয়েস্ট থাকে না, এটা রিসোর্স হয়ে যায়। সেটা আপনি যে জিনিসই বলেন না কেন, মানে যে কোনো জিনিস যদি একই জিনিস হয়, যদি হোমোজিনিয়াস ফর্মে থাকে, তাহলে এটা রিসোর্স হিসেবে ব্যবহার করা যায়। সো ওই যে প্লাস্টিকটা জেনারেট হচ্ছে ওটা তারা রিসোর্স হিসেবে ব্যবহার করতেছে, নট রিসাইক্লেবল ম্যাটেরিয়াল। তারা অন্য ধরনের প্লাস্টিক তৈরি করতেছে যেটা খাওয়ার জন্য লাগে না, যেমন আপনার বালতি অথবা দেখা যাচ্ছে ফুলের টব অথবা এই ধরনের কিছু চলে যাচ্ছে। সো আমার বিলিভ যে তারা রিসাইক্লিং করছে, কিন্তু যারা ওটা যখন আমাদের ভোক্তা লেভেলে চলে আসছে, ভোক্তা লেভেল থেকে যাওয়ার সময় ওটা রিসাইক্লিং হচ্ছে না। পৃথিবীতে অনলি দেখা যায় যে 13% প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট ইন সাম ফর্মে রিসাইক্লিং হচ্ছে, আর যদি ট্রু সেন্সে বলেন তাহলে অনলি 7%। এটা অবশ্যই ভ্যারি করে, এই তথ্যটা ভ্যারি করতেছে, এটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আপনার যদি আমাদের এই টপিক সম্পর্কে বা হচ্ছে আজকের লাইভের সম্পর্কে আরো কিছু বলার থাকে বা অ্যাড করার থাকে, তাহলে অ্যাড করবেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের লাইভ সেশনের। আর সবচেয়ে বড় কথা, আমি একটা সবসময় বলি, আমি যেটা মনে হয় যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে একমাত্র আমিই পারবো বা আপনিই পারবেন বা ইন্ডিভিজুয়াল লেভেলই পারবে এই বিগ চেঞ্জটাকে আনতে। এটা গভর্নমেন্ট আইন করলেও আপনার হবে না, কারণ আইন আছে কিন্তু অলরেডি, কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। তো আপনাকে নিজে থেকে এটা যদি আপনি চেঞ্জ করে আনেন, তখন দেখবেন যে আপনার যে ফলোয়ার আছে, মানে আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই অথবা আপনার স্টুডেন্ট অথবা আপনার কলিগ, সে আপনাকে ফলো করবে। প্রথম হয়তো বা হাসবে, যে করে কি, ব্যাগ পকেট থেকে ব্যাগ বের করে বাজার করতেছে, তো ফ্রি দিয়ে দিচ্ছিল, তো নিচ্ছে না। বাঙালি আবার একটা প্রবাদ আছে, বাঙালি নাকি ফ্রি তালকাত্র খায়। তো ফ্রিটা না নেই, ফ্রি ব্যাগগুলি না নেই, আমরা নিজেরাই ইউজ করি আমাদের ব্যাগগুলি, তাহলে দেখবেন যে আমরা আস্তে 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 সোসাইটিটাকে কন্ট্রোল করে ফেলতে পারবো। এটাই, নাথিং এলস। সো ইউজ কমন, নিজে অটোমেটিকলি। সচেতন। আর আমাদের অল্টারনেটিভ টেকনোলজি নিয়ে আসতে হবে, যে আমাদের ম্যাটেরিয়ালগুলিকে যেন আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি আমাদের ওয়েস্টটাকে। সো অল্টারনেটিভ টেকনোলজি নিয়ে আসতে হবে, আমাদের রিসার্চকে আরো আগাইতে হবে, আমাদের মানে অ্যাওয়ারনেসকে বাড়াইতে হবে। সো এটা এটা সামগ্রিকভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য, আমাদের এত ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য এবং নতুন কিছু সম্পর্কে আমাদের অবগত করার জন্য। ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে সচেতন হব এবং আমাদের আশেপাশের মানুষদেরও সচেতন করব।
আমরা সচেতন হলে আমাদের পরিবেশ ভালো থাকবে এবং আমাদের পৃথিবী ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ স্যার আবারও। আর যারা আমাদের ভিউয়ার্স ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের লাইভটি এখানে আজকে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি।